মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনায় হাইকোর্ট গঠিত ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে বিস্ফোরক তথ্য। এই রিপোর্টে দাঙ্গায় মদতে একাধিক শাসক দলের নেতার নাম রয়েছে বলেই কিন্তু খবর। আর রিপোর্টে প্রশ্নের মুখে শুধুমাত্র যে শাসক দলের নেতারাই রয়েছে তা নয়, রয়েছে পুলিশি নিষ্ক্রিয়তাও। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গার ঘটনা আমরা দেখেছি, এপ্রিলের একদম শুরুতেই ৪ তারিখ থেকে এই ঘটনার একদম সূত্রপাত ঘটে এবং সেই ঘটনায় যে রিপোর্ট এই মুহূর্তে হাইকোর্টে পেশ হয়েছে, সেই রিপোর্ট ঘিরেই এই মুহূর্তে একদম চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ চুপ ছিল, পুলিশকে ফোন করা হলে পুলিশ সেই ফোন ধরেনি, এমনও অভিযোগ কিন্তু এই রিপোর্টে উল্লেখ রয়েছে এবং এই রিপোর্টে দাবি করা হয়েছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনার তদন্ত করার জন্য আমরা প্রত্যেকেই জানি, একটু আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ৩ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠনের নির্দেশ দিয়েছিলেন। কারা ছিলেন সেই কমিটিতে? জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগেন্দর সিং ছিলেন, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের সচিব অর্ণব ঘোষাল ছিলেন, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী ছিলেন। ইতিমধ্যেই যে রাজনৈতিক চর্চাটা শুরু হচ্ছে, তাদের জন্য বলে রাখা ভালো যে হাইকোর্টের তৈরি করা এই সিটে যারা ছিলেন এবং এই সিটের সঙ্গে দূর দূরেও রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক দিক থেকে তা গুলিয়ে ফেললে কিন্তু সেটা অবশ্যই কোর্টের অবমাননা করার সমানই। কমিশনের যে প্রতিনিধি ছিলেন, সেই প্রতিনিধিরা দাঙ্গায় আক্রান্ত সমস্ত জায়গায় এই ৩ জন তারা ঘুরে দেখেন এবং তারপরেই কিন্তু এই রিপোর্ট তারা হাইকোর্টে পেশ করেছেন। কি কি উল্লেখ করা রয়েছে রিপোর্টে আরো একবার আপনাদের জানিয়ে রাখি। এই সাম্প্রদায়িক যে দাঙ্গা বলা হচ্ছিল, যদিও বিজেপি এটাকে দাঙ্গা বলতে নারাজ, কারণ আমরা জানি দাঙ্গা মানেই দুটো যে গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হয় তারা সমানভাবে সেখানে দোষী থাকে, কিন্তু এই ঘটনা দাঙ্গা কোনোভাবেই নয়। বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হচ্ছে। এই সাম্প্রদায়িক এটাকে দাঙ্গা বলতে মানছে না, দাঙ্গা বলে মেনে নিচ্ছে না বিজেপি। তারা বলছে এই রিপোর্টে কি কি পেশ ছিল, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই সাম্প্রদায়িক যে দাঙ্গাটা সেটা কোথাও গিয়ে পূর্ব পরিকল্পিত ছিল। রিপোর্টে একদম নির্দিষ্টভাবে উল্লেখ করা হচ্ছে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম, এর আগেও মুর্শিদাবাদের ঘটনা যখন আমরা কভার করেছি আপনাদের দেখিয়েছি, স্থানীয় যারা মুর্শিদাবাদের বাসিন্দা, যারা এই ঘটনার শিকার হয়েছেন, যাদের বাড়ি ঘরে ভাঙচুর হয়েছে, তারা প্রত্যেকেই যখন সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দিচ্ছিলেন, এই মেহবুব আলমের নাম কিন্তু তারা বলেছিলেন যে এই প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলম আসলে এই ঘটনার মূল পান্ডা, এই ঘটনার মূল মাথা। 11ই এপ্রিল হিংসা ছড়ানোয় যে ভূমিকা ছিল মুর্শিদাবাদে, সেই ভূমিকার মূল মাথা মেহবুব। এই মেহবুব আলমের নাম কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং এর যে রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে, সেই রিপোর্টেও তার নামও কিন্তু রয়েছে। শাসক দলের স্থানীয় নেতারা শুধুমাত্র যুক্ত ছিলেন তাই নয়, পুলিশ কিন্তু হিংসা বন্ধ করতে কোনো উদ্যোগ নেয়নি, তাও এই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। মেহবুব আলম তিনি নিজে নাকি এই দাঙ্গাকারীদের সঙ্গে যুক্ত ছিলেন, যুক্ত থেকে হিংসা ছড়িয়েছেন, রিপোর্টে একদম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। রিপোর্টে আরো বলা হচ্ছে 11ই এপ্রিল যে আক্রমণটা কিন্তু আরো তীব্র হয় আমরা দেখেছিলাম, সেই 11ই এপ্রিল তৃণমূলের এক বিধায়ক এই হিংসা কবলিত এলাকা দেখে ফিরে যান, তিনিও হিংসা বন্ধ করতে কোনো রকম পদক্ষেপ নেয়নি। জনপ্রতিনিধিদের উপর মানুষের ভরসা থাকে, আমরা দেখেছি স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর যারা থাকেন, যারা পৌর চেয়ারম্যান থাকেন, তাদের উপর তো মানুষ তাদের যে সমস্যা সেটা বলেন, তুলে ধরেন। জনপ্রতিনিধিদের কাজই তো যে কোনো এলাকায় কোনো হিংসাত্মক ঘটনা ঘটলে তা নিবারণ করা, কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, কেউই কোনো পদক্ষেপ নেয়নি। রিপোর্টে একদম স্পষ্ট উল্লেখ রয়েছে। তার মানে এটা একদম স্পষ্ট যে বিজেপি বারংবার যে অভিযোগটা নিয়ে আসছিল যে এই ঘটনায় তৃণমূল প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। অন্যদিকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনার পরে লাগাতার বিভিন্ন জায়গায় যখন তিনি
কোনো সভা করতে গিয়েছেন, দলীয় হোক বা প্রশাসনিক, সেখান থেকে বারংবার বলেছেন মুর্শিদাবাদে আসলে বহিরাগতরা ঢুকেছে, বহিরাগতরা ঢুকে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নেই, এবং তিনি নাম না করে বিজেপিকেও এই ঘটনার মূল পাণ্ডা বলে কিন্তু বলেছিলেন বারংবার। কেন্দ্রের সঙ্গে একদম ডিরেক্ট এই ঘটনার যোগ রয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বলেছিলেন। আর ঠিক এই রিপোর্ট পেশের পরে বিরোধী শিবির কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মিথ্যে কথা বলেছেন, আসলে তিনি মিথ্যেবাদী। পুলিশের এই নিষ্ক্রিয় যখন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে পেশ করা হয়েছে, এরপর পুলিশ মন্ত্রীর যদি সত্যি ন্যূনতম লজ্জাটুকু থাকে তাহলে তিনি পদত্যাগ করবেন। একে একে আপনাদের শোনাবো বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে রিপোর্ট, সেটা পেশ করার পর বিজেপি যেমনটা একদম শোরগোল ফেলে দিয়েছে, সরব হয়েছেন। প্রথমেই আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন লজ্জা থাকলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। দেখুন, লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি, আমরা যা বলি, আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে, পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর, পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন, পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে, এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে, টার্গেট করা হয়েছে। এটা তো প্রমাণিত। হিন্দু পলায়ন, 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। তাই এই হিন্দু বিরোধী সরকার, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমার এক্স হ্যান্ডেল দেখে নেবেন একটু পরে। মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে, সুধাকর বলে যে কমিশনার, পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই, আমি দেখে এসেছি, সোমবার নিজে গেছিলাম, আজকে ধ্বজ খুলিয়েছে। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী। এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। শুধু শুভেন্দু অধিকারী নয়, একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে মুখ খুলতে শুরু করেছেন। আরো একটা রিপোর্টে যে উল্লেখ রয়েছে, সেই উল্লেখের বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, সেখানে জাফরাবাদে বাবা ও ছেলের খুনের যে ঘটনা, সেই খুনের ঘটনাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে রিপোর্টে বলা হয়েছে যে নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে ঢুকে কুড়ুল দিয়ে দরজা ভেঙে ফেলে দাঙ্গাকারীরা, এবং তারপর কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করা পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিরা সেখানে ছিলেন বলেও কিন্তু উল্লেখ করা হয়েছে খুব উল্লেখযোগ্যভাবে। আর ঠিক এর পরেই আমি আরো কয়েকটা বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপির শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যেই পেহেলগাঁও হামলার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনাকে এক সারিতে ফেলছেন। তারা বলছেন যে পেহেলগাঁওয়েও আমরা দেখেছিলাম বেছে বেছে কিভাবে হিন্দু নিধন করা হয়েছে, একইভাবে মুর্শিদাবাদেও তো একই ঘটনা ঘটেছে, বেছে বেছে হিন্দুদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে, হিন্দু এই হরগোবিন্দ দাস ও তার ছেলেকে হিন্দু পরিচয় দিয়েই খুন করা হয়েছে। তাহলে পেহেলগাঁওয়ের ঘটনা মুর্শিদাবাদের ঘটনার মধ্যে কোনো ফারাক নেই বলছে বিজেপি। আমি আপনাদের সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, পরপর শোনাবো নিশীথ প্রামাণিকেরও বক্তব্য। বলছেন যে পেহেলগাঁওয়ের মতো বাংলাতেও টার্গেট কিলিং চলছে। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম, মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে, পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড, এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায়, হিন্দুদের বিরুদ্ধে হয়েছে। এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয়, তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা
বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। প্রথম কথা বলবো, সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি, আমরা এর আগে সন্দেশখালী দেখেছি, আমরা এখন মুর্শিদাবাদ দেখছি। এক কথায় বলবো যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্যের সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। মুর্শিদাবাদে বারংবার যে ধরনের ঘটনা উঠে আসছে, বিশেষ করে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে যেভাবে আক্রমণ করবার ঘটনা উঠে আসছে, নিশ্চিতভাবে এটা রাজ্য সরকারের যে ব্যর্থতা সেটা বারবার তুলে ধরছে। এবং যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা উত্তপ্ত পরিস্থিতি পেহেলগাঁওয়ে যে ধরনের ঘটনা হয়েছে, টার্গেট কিলিং, একই ধরনের ঘটনা দেশের ভেতরে বাংলায় মুর্শিদাবাদেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। নিশ্চিতভাবে কঠোর হাতে যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না হয়, আমার মনে হয় পরবর্তীতে এটা কিন্তু অনেক বৃহৎ আকার ধারণ করতে পারে। এবং যেভাবে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে একটা বিপরীত পরিস্থিতি চলছে এবং আনসারুল বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে, নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে, তাদের বিভিন্ন ধরনের পেনিট্রেশন কিন্তু এই বাংলায় ঘটছে। এবং বর্তমানে যারা আমরা দেখতে পাচ্ছি, যারা দুষ্কৃতী, যারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতবর্ষে আসছে, তাদের প্রথম সেভ হাউস কিন্তু বাংলায়, পশ্চিম বাংলা হয়ে দাঁড়িয়েছে। এবার তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা তো মুখ্যমন্ত্রীর মুখে কালি মাখানো হয়েছে। উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো ওখানে গিয়ে তিনি বলেছিলেন, বিএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন। এবং আজকে রাজ্যের মানুষ এটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে একটা হিন্দু বিরোধী সরকার, সেই সরকারের মাথায় বসে আছে যে মন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার আশকরা ছাড়া, তার প্রচ্ছন্ন মদত ছাড়া পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের নেতা দুষ্কৃতী মিলে যে তাণ্ডব করেছে, সেই তাণ্ডবের প্রামাণ্য দলিল হচ্ছে হাইকোর্টে জমা পড়া এই নথি। ফলে স্বাভাবিকভাবে এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কারণ ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে। বিজেপির শীর্ষ নেতৃত্বদের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। একদিকে হাইকোর্টে এই রিপোর্ট পেশ, আর তারপরেই বিজেপির সরব হয়ে ওঠা। অন্যদিকে এই সমস্ত কিছুই নাকি আসলে বিজেপির চক্রান্ত এবং অপপ্রচার, এমনটা বলছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। গতকালকে এই রিপোর্ট পেশের পরেই তিনি রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন, সাংবাদিক বৈঠক করে বলেন যে পুরো বিষয়টা এখনো তদন্তের অধীনে রয়েছে, তারপরেও কিভাবে বিজেপি এই অপপ্রচার চালাতে পারে দেখুন। যখন এই ঘটনা ঘটলো তখন দেখা গেল মিথ্যা প্রচার, উস্কানিমূলক পোস্ট, অন্য জায়গার ছবি ব্যবহার করে, অন্য জায়গার সব উপাদান ব্যবহার করে, অন্য জায়গার ঘটনা, সেগুলোকে পোস্ট করে করে মুর্শিদাবাদ বলে উত্তেজনা তৈরি করা হচ্ছে। বিজেপি করেছে এগুলো, বিজেপির নেতারা করেছেন এগুলো। আর পুলিশ শুধু অপরাধীদের ধরতে বেরোয়নি, এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরায়নি, সমানে জনগণের সঙ্গে কমিউনিকেশন রেখে বিকৃত তথ্য প্রচারকে থামানো, সঠিক তথ্য প্রচার করা, এই কাজটাও কিন্তু পুলিশ প্রশাসন দায়িত্বের সঙ্গে করে গিয়েছেন। ফলে এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্তিপূর্ণ, বাংলা সম্প্রীতি সংহতির জায়গা, সেখানে হঠাৎ বিজেপি বিকৃত তথ্য দিয়ে প্রচারে নামছে। ভাই, পহেলগাঁয়ে জঙ্গি হামলা, ঢুকে মেরে দিয়ে গেল, সে জঙ্গিরা কই? সেই জঙ্গিরা কি ধরা পড়েছে? তৃণমূল কংগ্রেস যখন দেশের প্রয়োজন তখন রাজনৈতিক বিতর্ক না করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং সেই কারণেই সর্বভারতীয়
সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের সর্বদলীয় দলে গিয়েছেন। এই সময় বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়। হাইকোর্টে তৈরি করা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এই রিপোর্ট পেশের পরেই বিজেপি বলছে হিংসার ধরন যাই হোক, রাজনীতির ধরন যাই হোক, আক্রমণ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ওপরই রয়েছে। পুলিশ মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। অন্যদিকে এই পুরো ঘটনায় তৃণমূল তারা বলছে আসলে বিজেপি চক্রান্ত করছে, বিজেপি তদন্তের অধীনে থাকা একটা পুরো বিষয়ের অপপ্রচার চালাচ্ছে, এমনটা তৃণমূল বলছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট, সেই রিপোর্টের পরে কোথাও গিয়ে কি অস্বস্তিতে পড়লো না তৃণমূল? কারণ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তকমা সেটা তো ধোপে টিকলো না। এবং ঠিক এই রিপোর্ট পেশের পরে হাইকোর্ট কি পদক্ষেপ নেয় নজর থাকবে আমাদের। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।